বরফে ঘেরা একটা শুনশান জায়গা, একটা ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। ঘোড়ার গাড়ির মধ্যে একটা লোক, আর লোকটার সাথে একটা মেয়েকে দেখতে পাওয়া যায়। সেখানে লোকটা মেয়েটাকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে। দুদিন পরে এই মেয়েটার ফাঁসি হবে। কিন্তু কেন, কি করেছে মেয়েটা? সেই সময় আমেরিকার একটা প্রথা ছিল, বর্ণভেদ প্রথা। কালো চামড়ার লোকেদেরকে সাদা চামড়ার লোকেরা চাকর বা কৃতদাস বানিয়ে রাখতো তখন, আর তার সাথে অকথ্য অত্যাচার করত তাদের উপরে। তো সেদিন হঠাৎ ঘোড়ার গাড়িটা তুষার ঝড়ের সম্মুখীন হলে ঘোড়ার গাড়ির চালক বাধ্য হয় একটা ঘরে গিয়ে আশ্রয় নিতে। সেই ঘরটার মধ্যে আগে থেকেই কিছু অচেনা লোক উপস্থিত ছিল। দেখা যায় কিছুক্ষণ পরে ওই ঘরটার মধ্যে একে একে মারা যেতে শুরু করে সব কটা লোক। হঠাৎ করে এই লোকগুলো মরছে কেন, আর কেই বা মারছে তাদেরকে, তা কিন্তু কারুর জানা নেই। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো সিনেমা এক ঝলকে। 2018 সালে রিলিজ হওয়া মাস্টারপিস মিস্ট্রি থ্রিলার মুভি দ্য হেটফুল এইট। মুভির শুরুতে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। ঘোড়ার গাড়িটা রেড রক নামক একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হঠাৎ দেখা যায় রাস্তায় কিছু ডেড বডি বা লাশ নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। ঘোড়ার গাড়ির চালক, যার নাম অবি, সে গাড়ি থামিয়ে অচেনা লোকটাকে জিজ্ঞেস করে, এখানে কি যাই আপনার? লোকটা বলে, আপনার গাড়িতে কি আমার জায়গা হবে? অবি লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা বলে, আমার নাম ওয়ারেন, আর আমি একজন বাউন্টি হান্টার। এখানে তোমরা হয়তো অনেকেই জানো না যে বাউন্টি হান্টার জিনিসটা কি বা বাউন্টি হান্টার কাকে বলে। দেখো, 18 বা 19 শতকে আমেরিকার সরকার বা পুলিশ অপরাধীদেরকে ধরার জন্য অপরাধীদের উপর বেশ কিছু মোটা অঙ্কের পুরস্কার রাখত। অর্থাৎ যারা অপরাধীদেরকে জীবিত বা মৃত অবস্থায় পুলিশের কাছে নিয়ে আসতে পারবে তাদেরকে টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। তো যেসব লোকেরা এই কাজটাকে পেশা হিসাবে নিত, অর্থাৎ অপরাধীদেরকে ধরে পুলিশের কাছে জমা করত, তাদেরকে বলা হতো বাউন্টি হান্টার। দেখা যায় সেই ঘোড়ার গাড়িটার ভিতরে দুজন ব্যক্তি বসেছিল। লোকটার নাম জন। জনও কিন্তু পেশায় একজন বাউন্টি হান্টার, অর্থাৎ অপরাধীদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয় সে। আর যে মেয়েটাকে দেখা যায় সেই মেয়েটার নাম হলো ডেইজি। ডেইজি হলো একজন অপরাধী। ডেইজির উপরে সরকারের তরফ থেকে $10,000 পুরস্কার ঘোষণা করা আছে। জন ডেইজিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে রেড রক নামক জায়গাটাতে। আর দুদিন পরেই সেখানে মেয়েটার ফাঁসি হবে। ওয়ারেনের কথা শুনে জনের একটু সন্দেহ হয়। তার মনে হয় হয়তো ডেইজিকে বাঁচানোর জন্যই কেউ এসেছে। জন ওয়ারেনকে জিজ্ঞেস করে, ওই লোকগুলোকে মারার তোমার কাছে সরকারি অনুমতি আছে? ওয়ারেন তার পকেট থেকে একটা সরকারি কাগজ বার করে জনকে দেখায় এবং বলে, এই দেখো সরকারি কাগজ। জন ওয়ারেনকে জিজ্ঞেস করে, তুমি এত দূর পর্যন্ত কি করে এলে? তোমার ঘোড়াটা কোথায়? ওয়ারেন বলে, এতটা ঠান্ডা সহ্য করতে না পেরে আমার ঘোড়াটা মারা গেছে, আর আমি এখানে একা পড়ে গেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। জন ওয়ারেনকে ঘোড়ার গাড়িতে উঠে আসার অনুমতি দেয়। দেখা যায় ঘোড়ার গাড়িটা আবার গন্তব্যের দিকে এগোতে শুরু করেছে। রাস্তায় যেতে যেতে ওয়ারেন জনকে একটা চিঠি দেখায়। সেই চিঠিটা তখনকার আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওয়ারেনকে উদ্দেশ্য করে লিখেছিল। দেখা যায় ডেইজি চিঠিটা দেখার ভান করে সেটার উপর থুতু ফেলে দেয়, আর সেটা দেখা মাত্রই ওয়ারেন যেন আগুনের মতন জ্বলে ওঠে আর ডেইজিকে এক ঘুষি মারে সেখানে। আর ঘুষিটা এতটাই জোরে মেরেছিল যে ডেইজির সাথে হাতের টান লেগে জনও গিয়ে পড়ে বরফের মধ্যে। ঘোড়ার গাড়িটা সেখানেই দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই ঘোড়ার গাড়ির চালক অবি জনকে জানায় যে দূরের থেকে একজন ব্যক্তি বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তাদের দিকে আসছে। ব্যাস, জন অনুমান করে নেয় যে হয়তো ওয়ারেন ইচ্ছা করে সেখানে ডেইজিকে ঘুষি মেরে গাড়িটাকে থামিয়ে দিয়েছে, এবং ওই লোকটা আর ওয়ারেন দুজনে মিলে জনকে হত্যা করে ডেইজিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। ওয়ারেন জনকে বলে, তুমি ভুল ভাবছো, আমি তো তোমার মতোই একজন বাউন্টি হান্টার, আমি তো তোমাকে সরকারি প্রমাণও দেখালাম। জন ওয়ারেনকে বলে, তোমার যদি রেড রক নামক জায়গা পর্যন্ত আমার সাথে যেতেই হয় তাহলে কিন্তু তোমাকে এই হাত করাটা পরেই যেতে হবে। কোনো উপায় না দেখে ওয়ারেন এক প্রকার বাধ্য হয় হাত করা পরে নিতে। দেখা যায় যে লোকটা একটু আগে হেঁটে হেঁটে
হেঁটে আসছিল সেই লোকটা কিন্তু ততক্ষণে ঘোড়ার গাড়ির সামনে পৌঁছে গেছে। জন লোকটার দিকে বন্দুক তাক করে লোকটাকে জিজ্ঞাসা করে, কে আপনি? লোকটা বলে, আমার নাম ক্রিস এবং আমি একজন পুলিশ। জন জিজ্ঞেস করে, তোমার ঘোড়া কোথায়? ক্রিস বলে, এই বরফের মধ্যে গর্ত না দেখতে পেয়ে ঘোড়ার পা সেই গর্তে ঢুকে যায় আর আমার ঘোড়াটার সেখানেই পা ভেঙে যায়। আপনাদের ঘোড়ার গাড়িতে কি আমার জায়গা হবে? যেহেতু ক্রিস বলেছে যে সে একজন পুলিশের লোক, তাই বাধ্য হয়ে জন ক্রিসকে ঘোড়ার গাড়িতে ওঠার অনুমতি দিয়ে দেয়। তারপর গাড়িটা সেখান থেকে এগোতে থাকে গন্তব্যের দিকে। দেখা যায় আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা বাধ্য হয়ে এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য দাঁড়ায়। যে জায়গাটায় তারা দাঁড়ায় সেই জায়গাটার নাম হলো মিনিস হ্যাভারডিসারি। জায়গাটা আজকালকার দিনের হোটেলের মতন, অর্থাৎ সেখানে খাবারও পাওয়া যায়, আবার থাকার বন্দোবস্তও আছে সেখানে। আজ রাতটা তাদেরকে কিন্তু এখানেই কাটাতে হবে। দেখা যায় বব নামে এই লোকটা বেরিয়ে আসে সেই হোটেল থেকে এবং বলে, এই হোটেলের আমি মালিক। এর আগের মালিক ছিল মিনি আর ডেভ। এরা দুজন অন্য এক জায়গায় ঘুরতে গেছে আর আমাকে এই হোটেলের দায়িত্ব দিয়ে গেছে। দেখা যায় আবহাওয়া খারাপ হওয়ার কারণে আরো একটি ঘোড়ার গাড়ি সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল, অর্থাৎ আরো কিছু লোক সে হোটেলে আগে থেকেই আশ্রয় নিয়েছে। দেখা যায় ওয়ারেন ববকে জিজ্ঞেস করে, মিনি আর ডেভ কোথায় গেছে? বব বলে, মিনি আর ডেভ তাদের কাকার বাড়িতে ঘুরতে গেছে। ওয়ারেনের কিন্তু মনে একটা সন্দেহ হয়। ওয়ারেন ববকে বলে, আমার তো জানাই ছিল না যে মিনি আর ডেভের কোনো কাকা আছে বলে। বব কোনো উত্তর দেয় না। দেখা যায় সেখানে আরো একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল, অর্থাৎ এই ঘোড়ার গাড়িতে করেও কিন্তু আরো কিছু লোক সেখানে এসেছিল। এবারে হোটেলের মধ্যে একটা দৃশ্য দেখানো হয়। হোটেলের ঘরটার মধ্যে এই লোকগুলোকে দেখতে পাওয়া যায়। এর নাম হলো অসওয়াল্ডো। অসওয়াল্ডো পেশায় একজন ফাঁসি দেওয়ার লোক। এই লোকটার নাম হলো জয়ী গেজ। জয়ী একজন কাউবয় মানে রাখাল। এই লোকটার নাম হলো স্যান্ডফোর্ড। স্যান্ডফোর্ড আর্মির একজন অবসরপ্রাপ্ত অফিসার। এরা সবাই রেড রক নামক জায়গাটিতে কোনো না কোনো কারণে যাচ্ছে, কিন্তু পথে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এরা এই হোটেলে এসে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে দেখা যায় ওয়ারেন আর বব ওই ঘরটার মধ্যে ঢুকে আসে, আর যতবারই কেউ না কেউ এই ঘরের মধ্যে ঢুকছিল তাদেরকে কিন্তু দরজায় পেরেক মেরে দরজাটাকে বন্ধ করতে হচ্ছিল। এই ব্যাপারটা কিন্তু ওয়ারেনের একটু অবাক লাগে। তার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। সে মনে মনে ভাবতে থাকে, দরজাটার এরকম অবস্থা কেন? আর আদেও কি মিনি আর ডেভ তার কাকার বাড়িতে গেছে, নাকি তাদেরকে মেরে ফেলা হয়েছে? এর মধ্যেই দেখা যায় জন ওয়ারেনকে এবং ঘোড়ার গাড়ির চালক অভিকে আলাদা করে ডেকে নিয়ে এসে বলে, আমার মনে হচ্ছে এই অচেনা লোকগুলোর মধ্যে কিছু লোক ডেইজিকে ছাড়ানোর জন্য এখানে এসেছে। আমার এদেরকে বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছে না। জন অভিকে বলে, ওয়ারেন এবং ক্রিস মানে সেই পুলিশটাকে বাদ দিয়ে বাকিদের থেকে তাদের বন্দুকগুলোকে নিয়ে বাইরে গিয়ে ফেলে এসো। এখানে তোমাদেরকে একটা কথা জানানো দরকার, সেই সময় প্রায় সকলের কাছেই নিজের ব্যক্তিগত বন্দুক থাকতো। সেখানে থাকা আর্মি অফিসার স্যান্ডফোর্ডকে ওয়ারেন চিনতে পারে। এখানে জানা যায় আমেরিকার এক রোমহর্ষক ইতিহাস। বার্টন রোজের যুদ্ধের পর উত্তর আমেরিকার কালো চামড়ার মানুষদেরকে এই আর্মি অফিসার স্যান্ডফোর্ড ক্যাম্পে নিয়ে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে হত্যা করেছিল। ওয়ারেন স্যান্ডফোর্ডকে জিজ্ঞেস করে, এতগুলো কালো চামড়ার মানুষকে হত্যা করে আপনার কেমন লেগেছিল? স্যান্ডফোর্ড বলে, আমার কিছুই করার ছিল না। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সময় ছিল না তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এই কথাটা শোনা মাত্রই ওয়ারেন প্রচন্ড রেগে যায়। সে তার কোমরে গোজে একটা বন্দুক বার করে স্যান্ডফোর্ডকে হত্যা করতে যায়। আর ঠিক তখনই অসওয়াল্ডো ওয়ারেনকে বাধা দিয়ে দেয় এবং বলে, এই নিরস্ত্র ব্যক্তিটিকে তুমি যদি এখন হত্যা করো তাহলে কিন্তু তোমার কঠোর শাস্তি হবে, কারণ এই ঘরে থাকা বাকি লোকগুলো দেখতে পাচ্ছে যে তুমি এই নিরস্ত্র লোকটাকে হত্যা করছো। এখানে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখা উচিত। সেই সময় আমেরিকাতে তুমি যদি কোনো নিরস্ত্র লোককে হত্যা করো তাহলে তোমাকে অপরাধী হিসাবে গণ্য করা হবে, কিন্তু সেই লোকটার হাতে যদি অস্ত্র থাকে আর তখন যদি তুমি তাকে হত্যা করো তাহলে সেটাকে কোনো অপরাধ হিসাবে গণ্য করা হবে না। রাতে সবাই একসাথে খেতে বসে। খাওয়া হয়ে গেলে ওয়ারেন আস্তে করে উঠে গিয়ে স্যান্ডফোর্ডের সামনে গিয়ে বসে। স্যান্ডফোর্ডকে ওয়ারেন জিজ্ঞেস করে, তুমি রেড রকে কিসের জন্য যাচ্ছ? স্যান্ডফোর্ড বলে, আমার ছেলে রেড রকে থাকতো,
বেশ কিছুদিন আগে সে সেখানে মারা গেছে। আমি ছেলের উদ্দেশ্যে একটা স্মৃতিসৌধ বানাবো বলে সেখানে যাচ্ছি। ওয়ারেন স্যান্ডফোর্ডকে জিজ্ঞেস করে, আপনার ছেলে কিভাবে মারা গেছে? স্যান্ডফোর্ড বলে, সেটা আমার অজানা। ওয়ারেন বলে, আমি আপনার ছেলেকে চিনতাম এবং আমি এটাও জানি যে আপনার ছেলে কিভাবে এবং কবে মারা গেছে। কারণ কি জানেন? কারণ আমি আপনার ছেলেকে হত্যা করেছি। এই কথাগুলো বলতে বলতে ওয়ারেনের কোমরে রাখা দুটো বন্দুকের মধ্যে থেকে একটা বন্দুক নিয়ে স্যান্ডফোর্ডের সামনে রেখে দেয়। কথাটা শুনে যেন স্যান্ডফোর্ড অবাক হয়ে যায়। ওয়ারেন আরও বলতে থাকে, সে বলে, জানেন তো, আপনার ছেলে আমাকেই মারতে এসেছিল, কিন্তু উল্টে আমার হাতে ধরা পড়ে যায়। আপনার ছেলে অনেক কাকুতি মিনতি করে আমার কাছে এবং বলে শেষবারের মতন তাকে যেন আমি ছেড়ে দেই। আর এই কথাগুলো বলতে বলতে সে আপনার নাম নেয়, স্যান্ডফোর্ড। জানেন তো, আপনার নাম নেওয়াটা আপনার ছেলের জীবনের সব থেকে বড় ভুল ছিল। আপনার নামটা শোনার সঙ্গে সঙ্গেই আমার চোখের সামনে ভেসে ওঠে হাজার হাজার কালো মানুষের মৃতদেহ। আমার মনে হতে থাকে যে লোকটার জন্য এতগুলো মানুষ মারা গেছিল, আজ তার ছেলে আমার সামনে, সে তো আমার হাতে মরবেই। স্যান্ডফোর্ড বলে ওঠে, চুপ করো, আমি আর কিছুই শুনতে চাই না তোমার থেকে। কিন্তু ওয়ারেন তার কথা বন্ধ করে না। ওয়ারেন বলে, জানেন তো, আপনার ছেলেকে কিন্তু আমি ইচ্ছা করলে অনেক সহজেই মেরে ফেলতে পারতাম, কিন্তু তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আপনি যেরকম কালো মানুষগুলোকে ক্যাম্পে নিয়ে যাওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে তাদেরকে হত্যা করেছিলেন, আমিও সেরকম আপনার ছেলেকে বলেছিলাম যে সে যদি আমাকে তার সাথে যৌন নির্যাতন করতে দেয় তাহলে আমি তাকে ছেড়ে দেব। আর জানেন তো, আমি তার সাথে ততক্ষণ ধরে যৌন নির্যাতন করেছিলাম যতক্ষণ না সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। একটা সাদা চামড়ার মানুষের উপর এরকম অত্যাচার করে আমার তখন পরম তৃপ্তি অনুভব হচ্ছিল। এই কথাগুলো শোনা মাত্রই স্যান্ডফোর্ডের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সে তার সামনে রাখা বন্দুকটাকে তুলে নিয়ে ওয়ারেনকে গুলি করতেই যাবে, ঠিক তখনই ওয়ারেন তার কোমর থেকে একটা বন্দুক বার করে স্যান্ডফোর্ডকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর তখন স্যান্ডফোর্ডের হাতে যেহেতু বন্দুক ছিল, তাই সেটাকে কিন্তু তখন আর খুন বলে গণ্য করা হবে না, অর্থাৎ স্যান্ডফোর্ডকে মারার জন্য কিন্তু ওয়ারেনের কোনো শাস্তি হবে না। ওই ঘরের মধ্যে থাকা বাকি লোকেরা ভাবতে থাকে, সত্যি সত্যি কি ওয়ারেন স্যান্ডফোর্ডের ছেলেকে এরকম করে হত্যা করেছিল, নাকি শুধুমাত্র বার্টন রোজের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ওয়ারেন স্যান্ডফোর্ডকে মেরে ফেলে। আর যাতে ওয়ারেনের কোনো শাস্তি না হয় সে কারণে স্যান্ডফোর্ডের সামনে একটা বন্দুক রেখে দিয়ে স্যান্ডফোর্ডের ছেলের মৃত্যুর মিথ্যা ঘটনা শোনায় ওয়ারেন, যাতে রেগে গিয়ে স্যান্ডফোর্ড সেই বন্দুক তুলে ওয়ারেনকে গুলি করতে গেলে ওয়ারেন তাকে মারতে পারে। দেখা যায় স্যান্ডফোর্ডকে হত্যা করার পরেও ওয়ারেন যেন একদমই স্বাভাবিক। সে টেবিলের একটা কোনায় বসে মদ্যপান করতে থাকে। দেখা যায় বব এবং ওবি স্যান্ডফোর্ডের লাশটাকে ঘরের বাইরে গিয়ে রেখে দেয়, কারণ একটা মৃতদেহের সাথে সারাটা রাত কাটানো কারোর পক্ষেই সম্ভব নয়। বব এবং ওবি ঘরে ফিরে আসলে দেখা যায় যে ওবি এবং জন সেখানে আগে থেকে বানিয়ে রাখা কিছু পরিমাণ কফি কাপে ঢেলে খেতে শুরু করে। তাদের দেখা দেখি ক্রিসও কাপে কফি ঢেলে কফিটা খেতেই যাবে, আর তখনই দেখা যায় জন আর ওবির রক্ত বমি শুরু হয়েছে। বমি করতে করতে ওবি সেখানেই মারা যায়। আর তখনই ডেইজি হাসতে হাসতে জনের কানের সামনে এসে বলে, কফিটা কেমন ছিল জন? দেখা যায় জন তার শরীরে সর্বশক্তি ব্যবহার করে ডেইজিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে সেখানেই মারতে থাকে। আর সুযোগ বুঝে ডেইজি জনের বন্দুকটাকে বার করে নেয় আর জনকে গুলি করে সেখানেই মেরে ফেলে। দূরে বসে ওয়ারেন সবকিছুই দেখছিল। দেখা যায় ওয়ারেন সেখান থেকে উঠে এসে ডেইজির হাত থেকে জনের বন্দুকটা নিয়ে নেয়। আর যেহেতু ডেইজির হাতটা জনের হাতের সাথে হাত করা দিয়ে বাঁধা ছিল, তাই হাতটা যাতে ডেইজি না খুলতে পারে তার জন্য হাত করার চাবিটা সে নিয়ে নেয় এবং বাইরে গিয়ে ফেলে আসে। এরপর সে ক্রিসকে অর্থাৎ সেই পুলিশটাকে একটা বন্দুক হাতে দিয়ে বাকিদের দিকে বন্দুকটা তাক করে দাঁড়াতে বলে এবং বাকিদেরকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বলে, কারণ ততক্ষণে ওয়ারেন পরিষ্কার
বুঝে গেছে যে ওই লোকগুলোর মধ্যেই কেউ এই কফিতে বিষ মিশিয়েছে, এবং যেহেতু ক্রিস সেই কফিটাকে প্রায় খেতেই যাচ্ছিল, সুতরাং ক্রিস সেই কফিতে বিষ মেশাতে পারে না। তাই ওয়ারেন ক্রিসকে ভরসা করে। ওয়ারেনের মাথায় কিন্তু আরও একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল তখন। ওয়ারেন বলে, আমি এই সরাইখানাতে অর্থাৎ এই হোটেলে আগেও এসেছি এবং মিনি আর ডেভের হাতের রান্না আমি আগেও খেয়েছি। আজকের রাত্রির খাবারের টেস্ট কিন্তু একদমই অবিকল মিনি আর ডেভের হাতের রান্নার মতনই ছিল। অর্থাৎ সেই খাবারটা কিন্তু মিনি আর ডেভই বানিয়েছে। তার মানে মিনি আর ডেভ তার কাকার বাড়িতে ঘুরতে যায়নি, তারা আজ সকাল পর্যন্ত এখানেই ছিল। হয়তো আমরা এখানে আসার আগে মিনি আর ডেভকে হত্যা করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তার মানে বব মিথ্যা কথা বলছে। কি ঠিক বললাম তো বব? বব কিছু উত্তর দেওয়ার আগেই ওয়ারেন তার পকেট থেকে বন্দুক বার করে ববকে গুলি করে সেখানেই মেরে ফেলে। ববকে মারার পর ওয়ারেন তার বন্দুকটা অসওয়াল্ডো আর জুইগেজের দিকে ঘুরিয়ে বলে, এবার তোমরা দুজন সত্যি সত্যি বলো কফিতে কে বিষ মিশিয়েছিল, আর এখানে ডেইজিকে ছাড়ানোর জন্য কে এসেছে। যদি সত্যি সত্যি না বলো তাহলে এই বিষ মেশানো কফিটা ডেইজিকে খাইয়ে দেবো। দেখা যায় কোনো উপায় না দেখতে পেয়ে জুইগেজ বলে ওঠে, না, ডেইজিকে কিছু করো না, আমি এই কফিতে বিষ মিশিয়েছিলাম আর আমি ওকে ছাড়ানোর জন্য এখানে এসেছি। দেখা যায় যে ঘরের বেসমেন্টে কেউ একজন লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। এবার সে সুযোগ বুঝে ওয়ারেনকে গুলি করে দেয়, আর গুলিটা গিয়ে লাগে ওয়ারেনের একদমই পুরুষাঙ্গে। সে যন্ত্রণায় ছটপট করতে থাকে আর আর্তনাদ করতে থাকে। সুযোগ বুঝে অসওয়াল্ডো লুকোনো একটা বন্দুক বার করে ক্রিসকে গুলি করে দেয়, আর দেখা যায় ঠিক তখনই ক্রিসও তার বন্দুক দিয়ে অসওয়াল্ডোকে গুলি করে দেয়। এরপর মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ আগের কিছু ঘটনা দেখানো হয় এই মুভিতে। দেখা যায় সেদিন সকালবেলা সেই হোটেলে জুইগেজ, অসওয়াল্ডো, জোডি ডোমিং আর বব নামে চারজন ব্যক্তি একটা ঘোড়ার গাড়িতে করে সেখানে আসে। ওয়ারেনরা এখানে এসে পৌঁছানোর সময় যে ঘোড়ার গাড়িটা বাইরে আগে থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ঠিক সেই ঘোড়ার গাড়িটা করেই এরা এখানে আসে। এবং এটাও দেখা যায় যে সেদিন সত্যি সত্যি মিনি এবং ডেভ সেখানে উপস্থিত ছিল, এবং তাদের সাথে আরও দুজন সহকর্মীও সেখানে উপস্থিত ছিল। এরা চারজন প্রথমে মিনিদের বিশ্বাস অর্জন করে এবং তারপর সুযোগ বুঝে এদেরকে একে একে গুলি করে হত্যা করে আর পুরো সরাইখানাটাকে দখল করে নেয়। গুলি চালানোর সময় দেখা যায় যে দরজার লকটা ভেঙে যায়। স্যান্ডফোর্ড কিন্তু তখন সেখানেই উপস্থিত ছিল, কিন্তু তারা ঠিক করে যে স্যান্ডফোর্ডকে তারা মারবে না, কারণ একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার যদি তাদের সাথে থাকে তাহলে তাদের উপর কেউ কোনো সন্দেহ করবে না। জোডি ডোমিং হলো ডেইজিরই ভাই, আর বাকি তিনজন হলো ডেইজিদের গ্যাংয়ের সদস্য। তারা ডেইজিকে জনের হাত থেকে বাঁচানোর জন্যই এখানে আসে। তারা জানতো যে জনদের ঘোড়ার গাড়িটা তুষার ঝড়ের কবলে পড়বে এবং বাধ্য হবে এখানে আশ্রয় নিতে, কারণ অনেক দূর পর্যন্ত এই হোটেল বা সরাইখানাটা বাদ দিয়ে আর কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই। দেখা যায় মিনি, ডেভ এবং তার সহকারীদের মারার পর তাদের লাশগুলোকে সরিয়ে সেই জায়গাটাকে তারা পুরো পরিষ্কার করে ফেলে, আর টেবিলের নিচে এবং কিছু গোপন জায়গায় কিছু অস্ত্র লুকিয়ে রাখে। তাদের প্ল্যান মতন জোডি মানে ডেইজির ভাই বেসমেন্টে লুকিয়ে পড়ে এবং বাকি তিনজন জনদের আসার অপেক্ষা করতে থাকে সেখানে। তারা কিন্তু এটা একেবারেই ভাবেনি যে জনদের সাথে ওয়ারেন এবং ক্রিসও সেখানে আসবে। মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় ক্রিস কোনো রকমে ওয়ারেনকে বিছানায় শুইয়ে দেয়। যদিও ক্রিসের পেটে গুলি লেগেছে, কিন্তু ওয়ারেনের অবস্থা কিন্তু ক্রিসের থেকেও অনেকটাই খারাপ। এরপর ক্রিস এবং ওয়ারেন ডেইজির দিকে বন্দুক তাক করে জোডি ডোমিংকে বলে, তুমি যদি এক্ষুনি আত্মসমর্পণ না করো তাহলে কিন্তু তোমার বোনকে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেব। কোনো উপায় না দেখতে পেয়ে জোডি সেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই কারোর বোঝার আগে ওয়ারেন গুলি করে জোডির মাথার খুলি উড়িয়ে দেয়। এটা দেখে ডেইজি চিৎকার করে ওঠে। তখন ওয়ারেন ডেইজিকে বলে, তোমার দাদা আমার পুরুষাঙ্গে গুলি করার আগে কি আমার থেকে অনুমতি নিয়েছিল? তাই আমিও অনুমতি নিলাম না।
এখানে দেখা যায় ডেইজিদের গ্যাংয়ের সকল সদস্যের উপরই কিছু না কিছু মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা আছে সরকারের তরফ থেকে। ডেইজি ক্রিসকে লোভ দেখিয়ে বলে, তুমি যদি ওয়ারেনকে মেরে আমাদেরকে পালাতে সাহায্য করো আর জোডি এবং ববের লাশটাকে নিয়ে পুলিশের কাছে যাও তাহলে কিন্তু তুমি অনেক টাকা পাবে। দেখা যায় ক্রিস ডেইজির কথায় কোনো পাত্তাই দেয় না, উল্টে ওয়ারেন গুলি করে অসওয়াল্ডোকে সেখানেই মেরে ফেলে। সুযোগ বুঝে জয় গেস টেবিলের নিচে লুকিয়ে রাখা একটা বন্দুক বের করে গুলি করতে গেলে ক্রিস এবং ওয়ারেন দুজনে মিলে জয় গেসকে গুলি করে সেখানেই মেরে ফেলে। ওয়ারেন এবারে ডেইজির দিকে বন্দুক তাক করে ডেইজিকে গুলি করতে চায়, কিন্তু ট্রিগার টেপার সঙ্গে সঙ্গে সে দেখে যে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। আর ঠিক তখনই দেখা যায় প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ার ফলে ক্রিস সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আর সেই সুযোগে ডেইজি তার পাশে পড়ে থাকা একটা বন্দুক নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডেইজির হাতটা যেহেতু জনের হাতের সাথে হাতকড়া দিয়ে আটকানো, তাই সে দেয়ালে ঝুলিয়ে রাখা একটা বড় চাকুর মাধ্যমে জনের হাতটাকে কুপিয়ে কুপিয়ে কেটে ফেলতে থাকে। ওয়ারেনের শরীরে এতটাই যন্ত্রণা হচ্ছিল যে বিপদ বুঝেও ওয়ারেনের কিন্তু নড়াচড়া করারও ক্ষমতা ছিল না। সে বারবার করে ক্রিসকে ডাকতে থাকে। দেখা যায় ডেইজি হাতটাকে কুপিয়ে কেটে ফেলেছে এবং বন্দুকটা নেওয়ার আগেই ক্রিসের জ্ঞান ফিরে যায়। তখন ক্রিস ডেইজিকে গুলি করে মেরে ফেলতে গেলে ওয়ারেন ক্রিসকে বাধা দেয়। ওয়ারেন ক্রিসকে বলে, আমাদের যা রক্তক্ষরণ হয়েছে তাতে কিন্তু আমরা আর বেশিক্ষণ বাঁচবো না। দেখো, জন কিন্তু ডেইজিকে ফাঁসি দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছিল। জন কিন্তু ইচ্ছা করলেই অনেক দিন আগে ডেইজিকে মেরে ফেলতে পারত, কিন্তু জন সেটা করেনি। আমার মনে হয় আমাদের জনের ইচ্ছাটা পূরণ করা উচিত। দেখা যায় ছাদের একটা কাঠের বড় বিমের থেকে একটা দড়ি ঝুলিয়ে তারা ডেইজিকে সেখানেই ফাঁসি দিয়ে দেয়। আর তারপর তারা তাদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে সেই ঘরটার মধ্যে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।